পাকিস্তান আমলে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তীকালে প্রত্যেকটা সংগ্রাম, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এবং সর্বোপরি ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে শুধু নারীদের অংশগ্রহণ নয়, একটা সাহসী এবং বীরত্বপূর্ণ ভূমিকা দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং ছিল। কিন্তু আমরা দেখলাম এই যুগে যুগে কালে কালে বিভিন্ন সময়ে এখানকার এই সমাজ ব্যবস্থা যারা অধিপতি কর্তা সেজে আছেন, সেই পুরুষতান্ত্রিক যে মানসিকতা তার কারণে এবং এই বৈষম্যমূলক যে সমাজ, সেই সমাজ মানসিকতার কারণে নারীদেরকে সব সময় পিছিয়ে রাখা হয়, তাদেরকে ঘরের ভিতর রাখা হয়। এখন শুনেছেন যে বাংলাদেশের জনসংখ্যা, মোট জনসংখ্যা সর্বশেষ যে জনশুমারি হয়েছে, সেই জনশুমারি অনুযায়ী জনসংখ্যার ৫১% হলো নারী এবং ৪৯% হলো পুরুষ। তাহলে যারা সংখ্যায় অনুপাতে যারা সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারণী সভায় নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণ এবং তাদের যে ভূমিকা, সেই ভূমিকায় আপনারা রাখবেন না। তাহলে আপনারা শুনেছেন কিভাবে দেশটা এগোবে। অর্ধেকের বেশি যে জনগোষ্ঠী, তাদেরকে বাইরে রেখে দেশ, সমাজ, রাষ্ট্র, জনগণ এদের উন্নতি হবে কিভাবে? উন্নতি সম্ভব না। শুনেছেন যে আজ থেকে ১০০ বছর আগে বেগম রোকেয়া বলেছিলেন যে একটা গাড়ির দুইটা চাকা, একটা ছোট হলে এবং একটা বড় হলে সেটা শুধু এক জায়গায় ঘুরবে, সামনের দিকে এগোবে না। তাহলে নারী সমাজকে ঘরের ভিতর বন্দি করে রেখে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণে তাদের যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে সমাজটা এগোবে কিভাবে? সমাজ এগোবে না। আমরা সে কারণে আমাদের দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে আমরা বলেছি, নারীদেরকে শুধুমাত্র রাষ্ট্রপতি বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে, বিরোধী দলীয় নেত্রী বানিয়ে, স্পিকার বানিয়ে, সংসদ নেতা বানিয়ে, ওখানে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার বানিয়ে, বিচারপতি বানিয়ে পদায়ন করলে তাদের ক্ষমতায়ন হবে না। কাজেই আমরা বলেছি যে নারীদের ক্ষমতায়ন আর পদায়ন এক জিনিস না। বাংলাদেশে যা হয়েছে, পদায়ন করা হয়েছে, পদে বসিয়ে দিয়েছে, কিন্তু তাদের ক্ষমতা নাই, ক্ষমতা দেওয়া হয় নাই, নীতি নির্ধারণে তাদের ভূমিকা নাই। আমরা বলছি শুধু পদায়ন না, তাদের ক্ষমতায়ন করতে হবে, নীতি নির্ধারণে তাদের ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে দিতে হবে। সেটার একটা আইনগত ভিত্তি, সেটা সাংবিধানিক যে ভিত্তি, সেই ভিত্তি তৈরি করতে হবে। এখানে দেখছেন যে আপনারা বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে ২৪ সালে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রের সংস্কারের জন্য, মেরামতের জন্য তারা সংস্কার কমিশন করেছে। ১১টা সংস্কার কমিশন করেছে। সেই কমিশনের মধ্যে ৫টা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা ঐক্যমত্য কমিশনে সেখানে তারা সভা অনুষ্ঠান করেছে। সংগ্রামী বন্ধুগণ, সেই সংস্কার কমিশনে সেখানকার প্রস্তাবনায় এখানে সংবিধান সংস্কার যে কমিশন, সেই কমিশন নারী সমাজের জন্য বলেছিলেন যে সংসদে সংরক্ষিত নারী আসন ১০০-তে উন্নীত করা ৫০টা থেকে, এবং তাদেরকে সরাসরি নির্বাচন করার জন্য বলা হয়েছিল। সেখানে বলছিল যে বাংলাদেশে যে ৩০০ আসন আছে, প্রতি ৩টা সাধারণ আসন মিলে একটা আসনে নারী আসন থাকবে। সেখানে নারীরা নারীদের সাথে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটারদেরকে তাদের সাথে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে তারা সংসদ সদস্য হবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তারা প্রস্তাব করেছিল যে একটা ঘূর্ণায়মান পদ্ধতিতে, যে ৩ আসন মিলে ১ আসন না, বাংলাদেশের বর্তমান ৩০০টা আসনকে ৪০০টা আসনে উন্নীত করে ভাগ করে সেখানে প্রতি ৫ বছর অন্তর অন্তর ১০০টা করে আসনে সরাসরি করে নির্বাচন হবে। ১০০টা থাকবে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত। এইভাবে আগামী ৫ বছর পরে আবার ১০০টা, আগামী ৫ বছর পরে এইভাবে আরো ১০০টা, এইভাবে প্রতি ৪টা টার্ম পরে পরে একটা করে আসনে সংরক্ষিত আসন নির্বাচন হবে।
কিন্তু আমরা দেখলাম সেখানে ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে, এই ঐক্যমত্য কমিশনের সভায় যারা গেছে, মত বিনিময় সভায়, সেখানে তারা এই নারীর প্রতিনিধিত্ব চায় নাই। সংরক্ষিত নারী আসনের তারা বিরোধিতা করেছে, সরাসরি নির্বাচনের তারা বিরোধিতা করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে সেখানে বলেছিলাম যে 100টা আসনে উন্নীত করতে হবে এবং সরাসরি নির্বাচন দিতে হবে। আমরা বলছিলাম ঘূর্ণায়মান পদ্ধতিতে করতে গেলে আসন বিন্যাস করতে সময় লাগবে, সেটা পরবর্তীতে দেখা যাবে। এখন 3টা সাধারণ আসন মিলে একটা আসন হবে, সেখানে নারীরা সরাসরি প্রতিনিধিত্ব করবে। অনেকে সেটা বলেছেন নারীদের জন্য এটা বোঝা হবে, একটা আসনে নির্বাচন করলে যেই সীমানা, সেখানে প্রত্যেক জায়গায় তারা যেতে পারবে না এবং এতগুলো ভোটার তাদের কাছে রিস্ক করা যাওয়া এবং সেখানে অর্থের যে বিষয় আছে ব্যয়বহুল হয়ে যাবে। নারীদের পক্ষে কি সেটা সম্ভব হয়? আমরা বললাম নারীদেরকে এত দুর্বল কেন ভাবেন, তাদেরকে কেন এত অপয়া এবং অবলা ভাবেন? তারা তো বাংলাদেশে ওই ইউনিয়ন কাউন্সিলে 3টা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডে সংরক্ষিত আসনে নির্বাচন করছে। তারা তো পৌরসভার 3টা ওয়ার্ডে একটা ওয়ার্ড করে সংরক্ষিত আসন নির্বাচন করছে। সিটি কর্পোরেশনের 3টা ওয়ার্ড কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর মিলে একটা সংরক্ষিত নারী আসন, সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। তাহলে ইউনিয়ন পারলে, পৌরসভায় পারলে, সিটি কর্পোরেশনে যদি পারে, তাহলে জাতীয় সংসদে কেন পারবে না? তাদের জন্য কষ্ট হবে, এটা ঠিক, কিন্তু মানসিক ভাবে প্রশান্তি পাবে যে আমরা কারো দয়ার দানে এমপি হই নাই, কারো করুণা এবং অনুকম্পার জন্য আমরা এমপি হই নাই, কারোর প্রতি আনুগত্য প্রকাশ করে আমরা এমপি হই নাই। আমরা আমাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের দক্ষতায়, নিজেদের যোগ্যতায়, জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি আকারে আমরা এখানে এসেছি। তাহলে সেইটা তাদের একটা মানসিক শক্তি যোগাবে এবং ভবিষ্যতে তাদের দক্ষতা, যোগ্যতা সেটা আরো বাড়াবে এবং সেই দক্ষতা, যোগ্যতার উপরে ভর করে রাষ্ট্র পরিচালনায়, সমাজ ব্যবস্থার অগ্রগতি এবং প্রগতি সাধনে তারা ভূমিকা পালন করতে পারবে। কিন্তু আমরা দেখলাম ঐক্যমত্য কমিশনের সভায় তাদের সেই প্রস্তাব তারা প্রত্যাহার করে নিল এবং বড় রাজনৈতিক দল এবং ইসলামী রাজনৈতিক দল তাদের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই 50টি আসন সংরক্ষিত রাখলো আর বলল যে প্রতি 5 বছর অন্তর অন্তর 5% করে সাধারণ আসনে নারীদের যাতে মনোনয়ন দেয় রাজনৈতিক দলগুলো, সেইটা বাধ্যবাধকতা করবে। সংগ্রামী বন্ধুগণ, এখানে একটা কথা বলতে চাই, ওই নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য সেখানে বলেছে প্রত্যেকটা দলের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সকল কমিটিতে 33% নারী সেই কমিটিতে রাখতে হবে। বড় বড় রাজনৈতিক দল সহ কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত সেই কোটা পূরণ করতে পারে নাই। 33% নারী সদস্যদের যে তাদের সকল কমিটিতে অন্তর্ভুক্ত করা, সেটা তারা পারে নাই। কাজে এখানে যদি 33%ও সাধারণ আসনে মনোনয়ন দেওয়ার কথা বলে, সেটা কোনো রাজনৈতিক দল দিতে পারবে না এবং দেয় না। এটা হবে যে দেখলাম যে গরুর কাজীর গরু, সেটা কাগজে আছে, খাতায় আছে, গোয়ালে নাই। অর্থাৎ আইন বললো 33% মনোনয়ন দেবে, বাস্তবে সেটার কোনো প্রতিফলন করবে না। সে কারণে আমরা বলছিলাম যে নারী সমাজ তাদেরকে এখনো পিছিয়ে রাখা হয়েছে, তাদেরকে পশ্চাৎপদ জায়গায় রাখা হয়েছে, অন্ধকারে রাখা হয়েছে। কাজেই তাদের জন্য সংরক্ষিত আসন লাগবে এবং সেটা 100টিতে উন্নত করে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা করে নাই। আমরা সে কারণে বলতে চাই, আজকে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে এখানে বিক্ষোভ করছে, প্রতিবাদ জানাচ্ছে। আমরা সকল প্রগতিশীল নারী সংগঠন এবং বাংলাদেশের সকল প্রগতিশীল গণতন্ত্র মনা রাজনৈতিক দল, নেতা, ব্যক্তি, গোষ্ঠী সকলের প্রতি আহ্বান জানাই যে আজকে নারী সমাজের যে এই অধিকার, এই দাবি, সেই গণতান্ত্রিক দাবি, সেই অধিকারের দাবি, সেই ন্যায্য দাবি, সেটা আদায় করার জন্য আগামী দিনে বৃহত্তর যে আন্দোলন, সেই আন্দোলন গড়ে তোলার জন্য আপনারা প্রস্তুতি নিন। আমরা বললাম যে এখানে থেমে থাকবে না, প্রয়োজন হলে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম অপরাপর নারী সংগঠনগুলোকে নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে
তাদেরকে নিয়ে প্রয়োজনে ওই ঐক্যবদ্ধ কমিশন সেটা ঘেরাও করা হবে, বৃহত্তর আন্দোলন গড়ে তুলে নারী সমাজের যে দাবি সেই দাবি তারা আদায় করবে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে নারীদের এই অধিকারের প্রশ্নে যারা সোচ্চার রয়েছে তাদের পাশে আমরা আছি, থাকবো এবং ভবিষ্যৎ লড়াইয়ে আমরা অংশগ্রহণ করে তাকে একটা যৌক্তিক পরিণতির দিকে আমরা নিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, আর যদি আরেকটা হয়, যদি সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন না করে, পুনর্বিবেচনা না করে, আজকে দেখলাম নির্বাচন কমিশনার সেখানে বলা হয়েছে যে একক যদি প্রার্থী থাকে অথবা 3টা প্রার্থী থাকলে যদি ভোটারদের কোনো প্রার্থীকে পছন্দ না হয় তাহলে না ভোটের বিধান সেটা আবার পুনরায় যুক্ত করেছে। আমরা বলবো যদি নারীদের এই দাবি পূরণ না করা হয়, যদি নারী সমাজ তারা সিদ্ধান্ত নেয়, 51% নারী সমাজ তারা যদি আগামী নির্বাচনে ভোট দিতে না যায়, কাউকে ভোট দেবে না, তাহলে কোন সরকার সেখানে গঠন করতে পারবে না। এই ধরনের কঠোর সিদ্ধান্তে যাতে নারী সমাজ না যায়, তাদেরকে যাতে ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য আমরা ঠেলে না দেই, তাহলে তার আগেই যাতে সমস্ত রাজনৈতিক দলের সেখানে শুভবুদ্ধির উদয় হয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশনের যে কমিশন তাদের যাতে শুভবুদ্ধির উদয় হয়, নারী সমাজের দাবির প্রতি তারা সহানুভূতিশীল থেকে একাত্ম হয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে নারী অধিকার সমান অধিকারের যে দাবিতে লড়াই চলছে সেই লড়াইকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আবার আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।